স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। এখনও পর্যন্ত মোহাম্মদ ইউনূসের কোনো বৈঠক ডোনাল্ড ট্রাম্প বা প্রধানমন্ত্রী মোদির সঙ্গে হয়নি, বরং তিনি সম্প্রতি চীনে গিয়ে মোহাম্মদ ইউনূস অনেকগুলো চুক্তিতে সই করে এসেছেন। আর ভারতের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো বাংলাদেশ চীনের কাছ থেকে ফাইটার জেট কিনতে চায়। এখানে আপনি রিপোর্টে দেখতে পাচ্ছেন যে আলোচনা হয়েছে চীনা ফাইটার জেট কেনার সম্ভাবনা নিয়ে। আর সেই সঙ্গে বাংলাদেশ চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের গ্লোবাল ইনিশিয়েটিভকেও সমর্থন জানিয়েছেন। বাংলাদেশের জন্য এখানে তিনটি বড় বিষয় ছিল। প্রথম, কিভাবে চীনের একটা বিশাল বড় এন্ট্রি করানো যায় বাংলাদেশের ভিতরে। দ্বিতীয়, চীনের সম্পৃক্ততা কিভাবে আরও বাড়ানো যায় বাংলাদেশে। আর তৃতীয়, চীন যে ঋণ দিয়েছে বাংলাদেশে তার সুদের হার কিভাবে কমানো যায়। আন্তর্জাতিক মিডিয়ায় এই কথাও রিপোর্ট হয়েছে যে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে এই মিটিংয়ের পর শি জিনপিং চিন্তা করবেন যে ঋণের সুদের হার কমানো যায় কি না। মানে তিনি এখনও এটা বলেননি যে সুদের হার কমিয়ে দেবেন, কিন্তু এটাও ঠিক যে তিনি এ বিষয়ে ভাববেন। কারণ বর্তমানে যে হারে বাংলাদেশ চীনের ঋণের উপরে সুদ দিচ্ছে তাতে বাংলাদেশের অর্থনীতি টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। বর্তমানে যদি আমরা বাংলাদেশে চীনের মোট ঋণের কথা বলি তাহলে দেখা যাবে যে সেটা প্রায় $6 বিলিয়ন কাছাকাছি, এবং ভবিষ্যতে এই ঋণের পরিমাণ আরও বাড়বে। দেখুন, আমি এখানে একটা জিনিস যোগ করব, যে হোক সেটা যাই হোক না কেন সেটা আপনাকে শুনতেই হবে, যে শেখ হাসিনা অথবা মোহাম্মদ ইউনূস দুজনেই জানেন যে চীন কিভাবে ঋণের ফাঁদ তৈরি করে, কিন্তু তবুও দেশের অর্থনীতি চলছে না, আর কোথাও থেকে ঋণ মিলছে না। এই কারণে দুই নেতাই কিন্তু চেষ্টা করেছেন যেন চীন থেকে কয়েক বিলিয়ন ডলারের ঋণ আদায় করা যায়। যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তখন এই আর্টিকেলটি প্রকাশিত হয়েছিল 2024 সালের মাঝামাঝি সময়কার। এই রিপোর্টে বলা হয়েছিল যে শেখ হাসিনার আশা ছিল যখন তিনি চীন সফরে যাবেন তখন $20 বিলিয়ন ঋণ পাবেন, কিন্তু পরে কি হয়েছিল তা তো আপনারা সবাই জানেন। চীন মাত্র $100 মিলিয়ন ঋণ অফার করেছিল, যা বাংলাদেশের মতো দেশের জন্য খুবই অপমানজনক। তাই শেখ হাসিনা তখন সেই ঋণ গ্রহণই করেননি, উপরন্তু রেগে মেগে ফিরে এসেছিলেন। আর পুরো সফরের যে পরিকল্পনা এবং বাজেট এক প্রকার সব ভেস্তে গিয়েছিল। আর এখানে একটা মজার ব্যাপার কি জানেন, যখন থেকে শেখ হাসিনা ক্ষমতা থেকে সরে এসেছেন তখন থেকেই চীনের যারা ঋণদাতা আছে তারা কিন্তু খুব কাছ থেকেই লক্ষ্য রাখছিল বাংলাদেশের পুরো অবস্থা কেমন সেটার উপরে। তারা খুব খতিয়ে দেখছিল এই দেশকে আর কোনো নতুন ঋণ দেওয়া যাবে কি না। যে $6 বিলিয়ন তারা আগেই লোন হিসাবে দিয়ে রেখেছে সেটা আদেও বাংলাদেশ ফেরত দিতে পারবে কি না, সেটাই এখন একটা বড় প্রশ্ন দাঁড়িয়েছে। আর যদি আপনি ভাবেন যে শেখ হাসিনাকে চীন মাত্র $100 মিলিয়ন অফার করেছিল, কিন্তু মোহাম্মদ ইউনূস কি এখন চীন থেকে তার থেকেও বড় অঙ্কের কিছু পেলেন? তাহলে শুনুন, শিরোনামে আপনি দেখতে পাবেন যে চীন $2.1 বিলিয়ন ইনভেস্টমেন্ট, লোন এবং গ্র্যান্ট দেওয়ার ঘোষণা করেছেন। কিন্তু এখানে একটা কথা বুঝতে হবে, ইনভেস্টমেন্ট এই শব্দটা কিন্তু খুব ধোঁয়াটে, গোলমেলে। চীন বলেছে তারা $1 বিলিয়ন ইনভেস্ট করবে বাংলাদেশের চীনা এক্সক্লুসিভ ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে, 400 মিলিয়ন দেবে মোংলা বন্দরে, 350 মিলিয়ন আবার ওই চীনা ইকোনমিক জোনেই দেবে, আর 150 মিলিয়ন হবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের জন্য। সুতরাং এই $2.1 বিলিয়ন মধ্যে বাস্তবে লোনের পরিমাণ খুবই কম, বেশিরভাগই শুধু ইনভেস্টমেন্টের প্রতিশ্রুতি। আর এই প্রতিশ্রুতি চীন কবে বাস্তবায়ন করবে, আজ, আগামী বছর নাকি 10 বছর পরে, সেটা মানে একেবারেই চীনের ইচ্ছার উপরে কিন্তু নির্ভর করছে। অর্থাৎ টেকনিক্যালি বললে চীন এখনও পর্যন্ত শেখ হাসিনা কিংবা মোহাম্মদ ইউনূস কাউকেই
প্রকৃত অর্থে কোনো বড় লোন দেয়নি। বাংলাদেশ মোহাম্মদ ইউনূস যেভাবে আশা করে গিয়েছিল, ঠিক যেমন পাকিস্তানকে চীন বিলিয়ন বিলিয়ন ডলার ঋণ দেয়, তেমন ধরনের লোন বাংলাদেশ কিন্তু এখনও পায়নি, এবারও পায়নি। তাই এবার আশা করি মানে ব্যাপারটা বুঝতে পেরেছেন লোনের বিষয়টা। এবার আসুন পরবর্তী আর একটা বিষয়, তিস্তা নদীর উপরে। বাংলাদেশের দুটো নদীর উপরে খুবই গুরুত্বপূর্ণ নির্ভরতা আছে। একটা হলো ব্রহ্মপুত্র নদী, যার উৎস তিব্বতে, তারপর সেটা ভারতের উত্তর পূর্বাঞ্চল দিয়ে প্রবেশ করে বাংলাদেশে ঢোকে। আর দ্বিতীয়টি হলো তিস্তা নদী। আপনারা নিশ্চয়ই বহুবার এই নদীর নাম শুনেছেন। শেখ হাসিনা নিজেও বারবার তিস্তা নদী নিয়ে কথা বলতেন। তিস্তা নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নদী শুরু হয়েছে সিকিম থেকে, তারপর উত্তর পূর্ব ভারতের অঞ্চল দিয়ে, ওই অঞ্চল দিয়ে প্রভাবিত হয়ে বাংলাদেশে ঢুকে পড়েছে, আর সেখানে গিয়ে ব্রহ্মপুত্রের সঙ্গে মিশে গিয়েছে। এই নদী বাংলাদেশের কৃষকদের জন্য, সাধারণ মানুষের জন্য, এক কথায় পুরো দেশের জন্য জীবনদায়িনী এক জলের উৎস, বাংলাদেশের লাইফ লাইনও বলতে পারেন। এখন মোহাম্মদ ইউনূস কী করেছে জানেন? তিনি যেটা করেছেন তা হলো তিস্তার নদীকে, এই নদীটাকে ম্যানেজ করার জন্য যে গ্র্যান্ড প্ল্যান বানিয়েছে, সেখানে ভারতের পরিবর্তে তিনি চীনকে আমন্ত্রণ জানিয়েছে। অথচ চীন এমন একটা দেশ যার তিস্তা নদীর সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই। এখানে আপনি দেখতে পাবেন শেখ হাসিনার সময়ে যে তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রিস্টোরেশন প্রজেক্ট ছিল, সেখানে বাংলাদেশ ভারতকে যুক্ত করতে চেয়েছিল, কিন্তু হঠাৎ করে মোহাম্মদ ইউনূস সেই জায়গায় চীনকে আমন্ত্রণ জানিয়েছেন, আপনারা চলে আসুন, অংশ নিন এই প্রকল্পে। আর মজার ব্যাপার হলো চীন এখানেও এখনও কোনো স্পষ্ট প্রতিশ্রুতি দেয়নি। সুতরাং নিজেই যেন একটা ব্যাপারটা পুরো একটা কমেডি নিজে নিজেই হয়ে গিয়েছে। আপনি যদি মোহাম্মদ ইউনূসকে জিজ্ঞাসা করেন তাহলে দেখবেন তিনি চাইছেন সব জায়গায় চীন যেন ভারতের এবং অন্যান্য সব যে দেশ আছে তাদেরকে রিপ্লেস করে ফেলে। বাংলাদেশের এনার্জি সাপ্লাই, জল সরবরাহ, প্রতিরক্ষা, অর্থনীতি, ঋণ সব কিছু যেন চীন নিয়ন্ত্রণ করে, এই চিন্তা ভাবনা তার। কিন্তু গত কয়েক বছরে চীন একটা বিষয় খুব ভালো করে বুঝে গিয়েছে যে বেশি বেশি জায়গায় হস্তক্ষেপ করে বেশি লাভ হয় না। এই ছোট ছোট দেশগুলো অনেক সময় দায়িত্বজ্ঞানহীনভাবে লোন নেয়, তারপর সামাল দিতে পারে না। এই সমস্ত দেশে বারবার রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। আজ মোহাম্মদ ইউনূস আছেন, কাল হয়তো অন্য কেউ ক্ষমতা দখল করে নেবে। আমরাও তো প্রায়ই শুনে থাকি, তাই না? আর্মির টেক ওভার হতে পারে, কখনো আবার আর্মির ভিতরেই অভ্যন্তরীণ টেক ওভারের গুঞ্জন উঠছে। এই সব কিছু শুধু আমি আপনি না, কিন্তু চীনও লক্ষ্য রাখে, চীনের কাছেও যায়। তাই তিস্তা নদী প্রকল্পে বাংলাদেশ চীনকে আমন্ত্রণ জানালেও চীন এখনও নিজের দিক থেকে কোনো উৎসাহ বা আগ্রহ সেরকমভাবে দেখায়নি। চীনের মিডিয়া সরাসরি এটা বলছে যে বাংলাদেশ ও চীনের সম্পর্ক এখন এক নতুন পর্যায়ে পৌঁছেছে। আর এই কথাটা কিন্তু চীনের তরফ থেকে নয়, এটা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বক্তব্য, যেটাকে হেডলাইন বানিয়ে চীনের মিডিয়ায় দেখানো হচ্ছে। তারা বলছে যে হ্যাঁ, অনেক নতুন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু বাস্তব জমিতে যদি দেখেন তাহলে এখনও মোহাম্মদ ইউনূস যা যা করতে চেয়েছিলেন তার অনেকটাই ঘটেনি। যেমন তিনি চীনা ফাইটার জেট চেয়েছেন, সেটা নিয়েও এখন চীন খুব স্পষ্টভাবে বলবে আমাদের টাকা দেখান, আমরা আপনাদের ফাইটার জেট সরবরাহ করে দিচ্ছি। এখন ভারতের দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায় তাহলে বলা যায় এই সফরটা খুব একটা কার্যকর হয়নি, ঠান্ডাই ছিল, এমন কিছু ঘটেনি যেটা নিয়ে আমাদের খুব বেশি উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন আছে। যদিও আমি এটা বলবো মোহাম্মদ ইউনূসের চেষ্টা ছিল পুরোদমে যাতে চীনকে বড় পরিসরে বাংলাদেশের ভিতরে যুক্ত করা যায়। তবে এখন মানে আপনার পরবর্তী প্রশ্ন হতে পারে, তাহলে কি আসন্ন বিমস্টেক সাবমিটে প্রধানমন্ত্রী মোদি এবং মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হবে না হবে না? দেখুন, এই সম্ভাবনা খুবই কম। প্রথমত, মোহাম্মদ ইউনূস যেভাবে তিস্তা নদী প্রকল্পে চীনকে আমন্ত্রণ জানিয়েছেন, চীন সেখানে ঢুকবে কিনা সেটা এখনও পরিষ্কার নয়, সে কোনো কিছুই চূড়ান্ত হয়নি সেই বিষয়ে। কিন্তু চীনকে আমন্ত্রণ জানানো নিজেই এটা ভারত বিরোধী পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।
তাই মনে হয় না প্রধানমন্ত্রী মোদি মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করবে। বিমস্টেক সাবমিটে যদি তাদের সাক্ষাৎ হয়েও যায়, সেটা বেশ অবাক করার মতো একটা ঘটনা হবে। আপনাদের নিশ্চয়ই জানা আছে যে বিমস্টেক সাবমিট মানে হলো বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, একটা গোষ্ঠী যেখানে বাংলাদেশ এবং ভারত দুটো দেশই আছে। তাই সাবমিট তো হবেই, কিন্তু প্রধানমন্ত্রী মোদি এবং মোহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠক হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এমনকি গ্রুপ ফটোতেও দুজন পাশাপাশি থাকবেন কি না তাও একটা প্রশ্ন, কারণ ওখানে তো কথাও বলতে হয়, দেখা সাক্ষাৎও হয় একে অপরের সামনে। হতে পারে মোহাম্মদ ইউনূস নিজে যদি এগিয়ে গিয়ে হাতটা বাড়িয়ে দেন, তখন কি হয় ঘটনাটা, সেটাই একটা দেখার ব্যাপার হবে। সুতরাং এই বিষয়গুলো আগামী কয়েক সপ্তাহ খুব গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হবে। আর যদি এই নিয়ে কোনো বড় খবর আসে, কিছু নতুন হয়, তাহলে আমি আপনাদের জন্য আপডেটেড ভিডিও আনতেই থাকব। এখন যাওয়ার আগে এ বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, তাহলে অবশ্যই তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।